5 নভেম্বর বা এই সময় বললেন আজকেই সরকার এসেছে, এই সরকার অবৈধ। আবারও 3-3বার বলেছেন সরকার অবৈধ। কিন্তু সরকার অবৈধ যদি হয় বা সংসদ যদি অবৈধ হয়, সেই সাথে সাথে মাননীয় বিরোধী দলের নিজের পজিশনটুকুও, সাংবিধানিক পজিশনটুকু অবৈধ হয়ে যায়। সেটাকে তিনি যদি মানে মানে পরিত্যাগ করতে চান, প্রথম যে কাজটি তার করা উচিত ছিল, যে বিরোধী দলীয় নেত্রী হিসেবে যে সরকারি সুযোগ সুবিধা উনি পান, যে প্রোটোকল উনি পান, যে জাতীয় পতাকা উনি পান, জাতীয় সংসদের যে পতাকা উনি পান, এগুলিকে পরিত্যাগ করেন। উনি সেটা করেননি। তো এটা থেকে একটা কনফিউজ একটা পিকচার আমরা পাচ্ছি। এবং গতকালকে মহামান্য রাষ্ট্রপতির সাথে তাদের দেখা করার এবং যেভাবে সাজিয়েছিলেন ওনার টিমটা, যে যারা যাচ্ছেন এখানে, আমরা কিন্তু কয়েকদিন থেকে, আপনারা প্রশ্ন এর আগে আন্দোলন থেকে করেছেন, উনি তার ব্যক্তিগত উত্তরটুকু দিয়েছেন, ধন্যবাদ তাকে। কিন্তু সেখানেও কিন্তু একটা শোডাউন, মানে জনগণকে দেখানোর একটা বিষয় ছিল। যে এখানে আমরা শুনেছি পত্রিকাতে, গ্রেপভাইন থেকে, অনেক জায়গা থেকে শুনেছি যে অনেকেই চলে আসতে চাচ্ছেন, যেটা জননেত্রী শেখ হাসিনা বলছিলেন সর্বদলীয় সরকার গঠনের একটা প্রচেষ্টা, এবং এটা একটা নোবেল একটা সুন্দর একটা প্রস্তাবনা ছিল। কিন্তু সেই জায়গা থেকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। মানে নির্বাচনকালীন সরকারের যে কাঠামো, সেই কাঠামোতে রাষ্ট্রপতি সম্মতি দিয়েছেন এবং তারা কালকে গেজেট প্রকাশনা হয়ে গেছে এবং তাদের দপ্তর বন্টনের মধ্যে দিয়ে কালকে থেকে নির্বাচনমুখী কর্মকাণ্ড শুরু হবে। তো সেখানে অনেকেই হয়তো ব্যক্তিগতভাবে ইচ্ছা প্রকাশ করেছিলেন বা সম্ভাবনা ছিল আসার, কিন্তু সেটাকে এক্সপোজ করে দেওয়ার জন্য যে না, তারা এখনো আছেন, এইখানে এত বড় একটা কোনো আলোচনা যদি হতো, কোনো সমালোচনা বা সমঝোতার বিষয় থাকতো, তাহলে কিন্তু উনি একা যেতেন বা খুবই বিশ্বস্ত একজনকে সাথে করে নিয়ে যেতেন। তা না করে তিনি প্রায় 18 জন মানুষকে নিয়ে গেছেন। এই 18 জন অবশ্য 18টা দলকে রিপ্রেজেন্ট করে না, কারণ আমরা বিএনপি দলীয় মানে সদস্য অনেককে দেখেছি। তাহলে বাকি দলগুলি কোথায়? উনি যদি একটা সমস্যার সমাধানই চাইতেন, তাহলে উনি একটা ক্লোজ ডোর মিটিং করতেন, একা একা আলোচনা করতেন, অনেক বিষয় খোলামেলা করতেন। সেই সব মানুষ যারা এক্সপোজড হয়ে যাওয়ার ঝুঁকিতে আছেন, তাদেরকে এক্সপোজ করে দেওয়ার জন্য বা বোঝানোর জন্য জনগণকে যে না, তারা এখনো আমাদের সাথে আছে, এই কারণে সেখানে নিয়ে গেছেন। কিন্তু এই ক্রিটিসিজমগুলি আমি দূরে রাখতে চাই। এই ক্রিটিসিজমগুলি দূরে রেখে আমিও এখনো প্রত্যাশা করব যে নিজের পক্ষে নির্বাচনে তারা আসবেন। আর যদি এই নির্বাচনকালীন সরকারে তারা আসেন, তাহলে তো আরো ভালো হয়। এবং সেখানে সরকার একেবারে ব্যর্থহীন কণ্ঠে বলেছে যে মন্ত্রণালয় চান, একেবারে ব্ল্যাঙ্কলি বলা হয়েছে যে মন্ত্রণালয় চান সে মন্ত্রণালয় দেওয়া হবে। তাহলে আপনি বলে দেন যে আমি 10টি মন্ত্রণালয় চাই বা 12টি চাই, এবং সবচেয়ে সেন্সিটিভ মন্ত্রণালয়গুলি চেয়ে দেখেন সরকার আপনাকে দিচ্ছে কিনা। ওই শুরুতে যেটা বলেছিলাম যে তারা বলছেন তাদের প্রচেষ্টা রয়েছে, কিন্তু কোথায় যেন একটা সুতোর টান, সেটার কারণে তারা এগিয়ে আসতে পারছেন না। যে আপনাকে ধন্যবাদ। আমি যাব বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহিবি চৌধুরী, আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আমি শাহরি ভাই বক্তব্য থেকে আসলে শুরু করি। শাহরি ভাই ওনার বক্তব্যে একটা জায়গায় বলেছেন যে আন্তরিকতার অভাব। সেই আন্তরিকতার অভাব সরকারি দলের পক্ষ থেকে থাক, বিরোধী দলের পক্ষ থেকে থাক, আন্তরিকতার একটা অভাব যে পরিলক্ষিত হচ্ছে সেটা কিন্তু নিশ্চিত। এক নম্বরে আমি প্রথমে বলবো যে বিরোধী দল সবসময় দাবি দেয়ার জায়গায় কিন্তু বিরোধী দল থাকে, আর দাবি মেনে নেয়ার জায়গায় থাকে সরকারি দল। অর্থাৎ সরকারি দলের আন্তরিকতা প্রকাশ পেতে হবে অনেক বেশি, কেননা দাবি যখন দেয়া হয় এবং যারা দাবি আদায়ের সংগ্রামে থাকেন আর যারা দাবি মেনে নেওয়ার জায়গায় থাকেন, তাদেরকে আন্তরিকতাটা আসলে এখানে একটু বেশি দেখাতে হয়। আমি এখানে আবার বলছি যে মাননীয় বিরোধী দলীয় নেত্রী যে রাষ্ট্রপতির কাছে দেখা করতে গিয়েছেন, আমি এটাকে আসলে ইতিবাচক ভাবে দেখছি। সরকারি দলে যারা থাকবেন, বিশেষ করে তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব যারা করবেন, তারা যদি সবকিছুর মধ্যে ষড়যন্ত্রের গন্ধ খোঁজেন, তাহলে আন্তরিকতার অভাব কার রয়েছে, জনগণের সেই প্রশ্ন কিন্তু বারবার আসবে। মাননীয় বিরোধী দলীয় নেত্রী একটা ডেডলক সিচুয়েশনে যখন বললেন রাষ্ট্রপতির সাথে আলাপ করতে যাবেন, সেটাকে ইতিবাচক ভাবে দেখবেন সরকারি দল, সেটাই আমাদের কাম্য। এখানেই দেখা যায় সাহেব ভাই, এই জায়গাটায় যেখানে বিরোধী দলের পক্ষ থেকে, যেখানে 18 দলের একজন অন্যতম নেতা পার্থ এখানে রয়েছে, এবং পার্থ যখন বললেন যে আমরা রাষ্ট্রপতির কাছে দেখা করতে গিয়েছি, মানে আমাদের যে একটা গুড জেস্টার, যে আমরা আসলে সমাধান চাই, সে কারণে গিয়েছি, তার জবাবে সরকারি দলের কাছে কিন্তু আমি আসলে আরো বেশি ইতিবাচক বক্তব্য আশা করেছিলাম। অর্থাৎ আন্তরিকতার অভাব তাদের নাই বলে উনি যে বক্তব্যগুলি দিলেন, এমনকি রাষ্ট্রপতির সাথে দেখা করতে যাওয়ার পেছনেও অন্য কোনো কারণ আছে, অন্য কোনো ষড়যন্ত্র রয়েছে, সরকার কাউকে নিয়ে যেতে পারে, সেখানে শোডাউন করতে গিয়েছেন, এগুলো না দেখে কি ইতিবাচক ভাবে দেখাটা ভালো হবে, দেশ এবং জাতির মঙ্গল হবে। রাষ্ট্রপতির নির্বাহী ক্ষমতা ব্যবহারের ক্ষেত্রে কিছু লিমিটেশন রয়েছে, কিন্তু রাষ্ট্রপতি কিন্তু রাষ্ট্রের প্রতি, রাষ্ট্রের প্রধান, প্রধানমন্ত্রী সরকারের প্রধান, অর্থাৎ রাষ্ট্রের প্রতি রাষ্ট্রপতি হচ্ছেন গিয়ে হি ইজ দ্য সুপ্রিম গার্জিয়ান অফ দ্য স্টেট। সেখানে তিনি, তার এমন কোনো বাধ্যবাধকতা নেই, এমন কোনো লিমিটেশন নেই যে তিনি রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সময়ে, যখন সংঘাতময় পরিস্থিতি, তখন দুই নেত্রীকে আলোচনায় ডাকতে না পারবেন। এবং এখানে একটি কথা পার্থ যেটা বলেছে, আমি অবশ্যই এখানে যাচ্ছি, আর্ট অফ কম্প্রোমাইজ পলিটিক্স, তার মানে কম্প্রোমাইজ, সমঝোতা। তার মানে আমরা যখন সমাধান খুঁজছি, সমাধান
খুঁজতে গেলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা সমঝোতায় যেতে চাই কিনা। সমঝোতায় যদি যেতে না চাই তাহলে কিন্তু সমাধান আসবে না। আমি বলছি না, আমি সেটা বিশ্বাস করি, মানুষ যেন বিশ্বাস না করে যে কোনো অবস্থাতেই সরকার চায় না বিএনপি নির্বাচনে যাক। এটা যদি হয় তাহলে কিন্তু কখনোই সমঝোতা হবে না, সমঝোতা মানেই মাননীয় প্রধানমন্ত্রী একটি প্রস্তাব দিয়েছেন এবং সেই প্রস্তাব অনুযায়ী তিনি কাজ করছেন, কারণ তার দাবি মেনে নেওয়ার কোনো এখানে বিষয় নেই, তিনি যা বলবেন সেটাই তিনি করছেন এবং সেভাবে একটি সর্বদলীয় সরকার গঠনের চেষ্টা করেছে। অন্যদিকে মাননীয় বিরোধী দলীয় নেত্রী বলেছেন না, আমি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার চাই। এই দুইটার মধ্যেখানে একটা সমঝোতা মানে সবাইকেই কিছু কিছু এগোতে হবে, এগিয়ে এসে একটা সমঝোতার জায়গায় আসতে হবে। আজকেও আমি মাননীয় তথ্যমন্ত্রীর বক্তব্য শুনেছি, তিনি বলেছেন প্রধানমন্ত্রী আগেও যেখানে ছিলেন এখনো সেখান থেকে এক চুলও নড়েননি। এই যে অ্যাটিটিউড, এক চুলও না নড়ার যে প্রবণতা, তাতে করে মনে হয় সরকার আসলে চায় না প্রধান বিরোধী দল নির্বাচনে যাক। সরকার এমন একটি নির্বাচন চায় যে নির্বাচনে প্রধান বিরোধী দল যাবেই না। সেটাই যদি তাদের একমাত্র ইচ্ছা হয়ে থাকে তাহলে আমার মনে হয় সমাধানের পথ আসলে পাওয়া যাবে না। আমি এখনো প্রত্যাশা করব, কেননা আমি যদিও কখনো আওয়ামী লীগ করিনি, আওয়ামী লীগ বিরোধী ঘরানার রাজনীতি সারা জীবন করেছি, তারপর মনে করি বাংলাদেশের ইতিহাসে প্রধান বিরোধী দলকে বাদ দিয়ে একতরফা নির্বাচনের ইতিহাস বিএনপির আছে। এই কলঙ্ক কিন্তু বিএনপির আছে, এই কলঙ্ক জাতীয় পার্টিরও আছে, কিন্তু 60 বছরের ঐতিহ্যবাহী গণতন্ত্রের পথে সংগ্রাম করা একটি দল বাংলাদেশ আওয়ামী লীগ, তাদের কিন্তু প্রধান বিরোধী দলকে বাদ দিয়ে তামাশার নির্বাচনের কোনো ইতিহাস এখনো নেই। এরকম একটি ঐতিহ্যবাহী দলের মুখে এমন একটি কলঙ্কের কালিমা লেপন করা হোক, সেটা আমরাও প্রত্যাশা করি না। আমি মনে করবো আওয়ামী লীগের শুভ বুদ্ধির উদয় হবে, সমঝোতার মাধ্যমে সমাধান, এই জিনিসটাকে মাথায় রেখে সবকিছু একটু ইতিবাচক ভেবে দেখবেন, সব জায়গায় ষড়যন্ত্রের গন্ধ খুঁজবেন না। অবশ্যই আমি এখনো বিশ্বাস করি সমঝোতা নিশ্চয়ই হবে। ধন্যবাদ। আমরা যাবো আওয়ামী লীগের সংসদ সদস্য জুনায়েদ আহমেদ পলক। যেরকমটি বলা হয়েছে, আসলে আওয়ামী লীগের কনফিডেন্সের ঘাটতি রয়ে গেছে। তারা জানে যে বিএনপি আসলে নির্বাচনে তারা হেরে যাবে, এই কারণে তারা এমন অবস্থা তৈরি করছে যাতে বিএনপি নির্বাচনে না আসে। এই যুক্তির ভিত্তি কতটুকু আসলে? ধন্যবাদ রুবায়েত ভাই। আসলে নির্বাচন একটা প্রতিযোগিতা, আর সেই প্রতিযোগিতার ফলাফল নিশ্চয়ই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরেই জনগণ জানবে এবং সেইটাই বিভিন্ন জরিপ কিন্তু হয়েছে নির্বাচন আগে পুরো পৃথিবী জুড়ে নানান জরিপ হয়, জরিপে আওয়ামী লীগের অবস্থা কিন্তু খুব খারাপ। তো সমস্ত জরিপ, সর্বশেষ যে জরিপটা হয়েছে সেই জরিপে কিন্তু 39% সমর্থন আওয়ামী লীগের পক্ষে, এটা এমআরসি মার্কেট যেটা করেছে, এবং 32% আর কি বিএনপির, এবং জাতীয় পার্টি জামাতের কিছুটা কমেছে। আর সবচেয়ে যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে যে 20% ভোটার এখনো সিদ্ধান্তহীনতায় আছেন, 22% কাছাকাছি। তো তার মানে তো এই যে এখন এই পরিসংখ্যান, তো আমি এই পরিসংখ্যান নিয়ে আজকে বিতর্ক করব না, যেহেতু বিতর্ক বিষয়টা আজকে পরিসংখ্যান নয়, আর কারা জয়ী হবে, কারা বিজয়ী হবে, কারা পরাজিত হবে সেটাও আজকে আলোচ্য বিষয় নয়। বিষয়টা হচ্ছে যে একটা প্রতিযোগিতামূলক নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন এবং সুষ্ঠু অবাধ একটা নির্বাচন অনুষ্ঠিত করা, এবং সেই অনুষ্ঠানের ক্ষেত্রে যেন প্রধান রাজনৈতিক যে পক্ষগুলি আছে তাদের মধ্যে একটা সমঝোতা হওয়া এবং সবার অংশগ্রহণটাকে নিশ্চিত করা, এটি হচ্ছে বর্তমান রাজনৈতিক চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে আমরা সরকারের পক্ষ থেকে কতটা উদার, বিরোধী দলের পক্ষ থেকে কতটা উদার, এটাই হচ্ছে প্রশ্ন। এখন পার্থ ভাই যেটা বললেন যে ওনারা গত পরশুদিন মহামান্য রাষ্ট্রপতির কাছে গিয়েছিলেন, এটাকে আমরা শুধু রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ নয়, সারা দেশের মানুষ স্বাগত জানিয়েছে। আর কিন্তু ওনারা যাওয়ার পরে যেটা হয়েছে, যেটাতে আমরা একটু হতাশ বলবো না, আমরা একটু কিছুটা বিস্মিত হয়েছি, সেটা হচ্ছে যে বিরোধী দলের নেত্রী যে প্রস্তাবনা দিয়েছেন এবং লিখিত একটি প্রস্তাবনা সেটি উনি পাঠ করেছেন, এবং এটিও ভালো যে একটা ডকুমেন্টে এভিডেন্স থাকলো যে আসলে উনারা কি চাচ্ছেন। সেখানে যদি আমি মূল 3টা বিষয় দেখি, আমি বলবো না যে উনারা অক্টোবরে 18 তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর যে আহ্বান সেটা কিন্তু সংবিধানের বিধানে নাই, কিন্তু সংবিধানে অবৈধ নয়, সেই রকম কিন্তু একটা সংবিধান সম্মত সমঝোতার প্রস্তাব মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছিলেন, যেটি সর্বদলীয় সরকারের নির্বাচনকালীন সময়। আজকেও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছেন যে নির্বাচনকালীন সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে কাজ চালিয়ে যাওয়ার জন্য মহামান্য রাষ্ট্রপতি বলেছেন। তার মানে হচ্ছে বিষয়টা হচ্ছে যে এটা কিন্তু শুধুমাত্র নির্বাচনটাকে পরিচালনা করার জন্য একটা সরকার আমাদের প্রয়োজন, অর্থাৎ একটা 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 অভিভাবক দরকার। সেই অভিভাবকটা কিন্তু এটা তো সর্বদলীয় হচ্ছে না, হচ্ছে যে জাতীয় পার্টি, জাসদ এবং
ওয়ার্কার্স পার্টি ছিল তারাই মিলেই কিন্তু সরকার করছে, মহাজোটের যেটা পার্থ সরকার। ভাই বলেছে যে 7টা রাজনৈতিক দল এখন প্রতিনিধিত্ব করছে, তার মধ্যে 4টা রাজনৈতিক দলের অংশগ্রহণ এই সরকারে রয়েছে। আমি এটাকে সর্বদলীয় বলছি না, আমি বলছি এটাকে নির্বাচনকালীন সরকার অথবা অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকারের যে অংশগ্রহণ, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী যে আহ্বানটা জানিয়েছিলেন, যেটি সংবিধানের বিধানে সুস্পষ্ট নাই কিন্তু সংবিধানে অবৈধ নয়, কথাটা আমি এইভাবে বলছি। কারণটা হচ্ছে একটা সমঝোতার জন্য। সেখান থেকে মাননীয় বিরোধী দল নেত্রী যে পাল্টা প্রস্তাবটা দিলেন, সেটি কিন্তু দেশবাসীর কাছে গ্রহণযোগ্য হয়নি। সেই প্রস্তাবটাই নতুন আকারে মহামান্য রাষ্ট্রপতির কাছে গেল, যেটা 1 মাস পরে এলো। আমরা 1 মাস পরে আশা করেছিলাম যেরকম প্রধানমন্ত্রী একটা দুই পক্ষের সমাধানের জন্য কিন্তু দুই পক্ষে এগিয়ে আসতে হয়। যেরকম আমি বলি, যেরকম তারা যে 3টা দাবি করেছে মূলত, একটা হচ্ছে নির্বাচন কমিশন পুনর্গঠন, একটা হচ্ছে নির্বাচনকালীন সময়ে সেনাবাহিনী নিয়োগ, এবং আরেকটি হচ্ছে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার। ঠিক না পার্থ ভাই? এটাই তো 18 দলের পক্ষ থেকে বিরোধী দলের নেত্রী মহামান্য রাষ্ট্রপতির কাছে বলেছেন। তো এইটা যদি দাবি হয়, তাহলে আজকে দেশের সাধারণ মানুষের প্রশ্ন যে নির্বাচন কমিশন বলেছে যে নির্বাচনকালীন সময়ে সেনাবাহিনী তারা চাচ্ছে, আর নির্বাচনকালীন সময়ে যদি সেনাবাহিনী নির্বাচন কমিশন চায় তাহলে সেটা দিতে হবে, কারণ নির্বাচন কমিশনেরই সেই দায়িত্ব চাওয়া অথবা পাওয়া। আর একটি বিষয় হচ্ছে নির্বাচন কমিশনের যে পুনর্গঠনের প্রশ্ন, একইভাবে বিরোধী দলের নেত্রী গিয়েছিলেন প্রয়াত রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি প্রয়াত জিল্লুর রহমান সাহেবের কাছে, এবং সেখানে কিন্তু সার্চ কমিটি করে বাংলাদেশের ইতিহাসে প্রথমবার করা হয়েছে। এটা ধরা যায় যে সব দলের রাজনৈতিক পরামর্শক্রমেই এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে। তো এই ক্ষেত্রে যদি আমি ধরি যে 50% সমাধান বিরোধী দল তো পেয়েই গেছে, এখানে প্রশ্নটা আসছে যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনটা হবে নাকি সর্বদলীয় নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয় হবে। তো আমাদের কথাটা হচ্ছে যে আমরা আমাদের তরফ থেকে যেটা বলা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আজকেও উনি বলেছেন কতগুলো পোর্টফোলিও ওনারা চান এবং সেটা কতগুলো চান এবং কোন কোন মন্ত্রণালয় ওনারা চান ওনারা নিতে পারেন। ওনারা যদি বলেন যে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে চাই যেন কোনো বিশৃঙ্খলা না হয় বা এইরকম আর কি, এই অর্থে, অর্থাৎ আমাদের সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী কতখানি উদার তার বক্তব্য এবং তার প্রস্তাবনার মধ্যে কিন্তু সেটি প্রকাশ উনি করেছেন। এখন প্রশ্নটা হচ্ছে যে এখন তারা যেটা বলছেন যে তাদের এই নির্বাচনকালীন সময়ে আমি যেটা মনে করি যে বিরোধী দল আজকে মূল যে বিরোধী দল বিএনপি এখনো নির্বাচনের জন্য প্রস্তুত নয়। হয়তো নির্বাচনমুখী একটা রাজনৈতিক দলের যে সকল মানে আপনার বোঝা যায় যে নির্বাচনের জন্য তাদের যে প্রস্তুতি সেটা কিন্তু নাই, কারণ আন্দোলনেও বিএনপি যে খুব একটা সফল হচ্ছে সেটাও কিন্তু নয়। আজকে মির্জা ফখরুল ইসলাম অত্যন্ত দায়িত্বহীনতার সাথে যে বক্তব্যটা রেখেছেন, যে ছাত্র দলকে আহ্বান করেছেন যে 2-1টা গাড়ি ভাঙলে হবে না, আরো হাজার হাজার নেতাকর্মী বের হয়ে আসতে হবে এবং পরিস্থিতিকে আরো বেশি উচ্ছৃঙ্খল করতে হবে, তবেই তাদের দাবি আদায় হবে। এই ধরনের বক্তব্যের মধ্য দিয়ে বিএনপির যে অবস্থান সেটি সুস্পষ্ট হয়েছে যে তারা আসলে রাজনৈতিক আন্দোলন করে তাদের যৌক্তিকতার কোনো ব্যাখ্যা তারা দিতে পারে নাই, জনসমর্থন তাদের এই দাবির প্রতি নাই, বিধায় তারা 2-1টা গাড়ি ভেঙে এটার সফল হওয়া যাবে না, বরঞ্চ আরো সহিংস আন্দোলনের পথে তারা ডাক দিয়েছেন। আমি শুধু একটা কথা বলে শেষ করতে চাই যে আমরা গণতান্ত্রিক পদ্ধতিটা অব্যাহত থাকুক এটা চাই। 42 বছরের মধ্যে মাত্র 13 বছর বাংলাদেশ আওয়ামী লীগ এই সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছে। তাই আমি বলবো যে বিএনপি যদি নির্বাচনে না আসে এবং এর দায়ভার তাদেরকে নিতে হবে এবং এর জন্য খেসারত কিন্তু রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে দিতে হবে। 7 বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপি যদি আরো কিছুটা বছর বা কিছুটা সময় ক্ষমতার বাইরে থাকে তাহলে তাদের রাজনৈতিক অস্তিত্ব কিন্তু বিএনপি না আসলে সেই নির্বাচন কি গ্রহণযোগ্য হবে কিনা আমরা চাচ্ছি, কিন্তু বিএনপি চাওয়া না চাওয়ার ব্যাপার না। জাতিসংঘের সংজ্ঞা হচ্ছে আগের বারের পরাজিত প্রধান দলকে অংশগ্রহণ করতেই হবে, এটা হচ্ছে গ্রহণযোগ্য নির্বাচনের ন্যূনতম শর্ত। না, ন্যূনতম পূরণ হবে না যদি বিএনপি না আসে। কিন্তু বিএনপিকে আনার জন্য আমরা কি এখন বিএনপিকে এরকম কোনো কিছু লিখিত ইশতেহার করে দেবো যে আগামীতে তারা 151 আসন নিশ্চিত করে দেওয়া হবে এবং আগামী নির্বাচনের পরে তারা সরকার গঠন করবে, এই মর্মে কি আমরা কি একটা দস্তখত করে দিলে তারা আসবে নির্বাচনে? আসবো, আমি একটু যাবো আমাদের বাঁদিকে বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক নাসিরউদ্দিন অসীম। আপনি বলেন, তিনি বলেছেন যে মির্জা ফখরুল ইসলামের এটা দায়িত্বহীন মন্তব্য, তার ভাষায় বলেছেন, আপনি কিভাবে ব্যাখ্যা করবেন এটা? আমি একটা জিনিস বলি যে বাংলাদেশে মোটামুটি গত কদিন ধরে আমি টিভি টক শো দেখি তো, এবং আওয়ামী লীগের নেতাদের যে বক্তব্য আমরা যেটা শুনি যে বিএনপি আন্দোলন করে আওয়ামী লীগকে সরাতে পারবে না। তার মানে আন্দোলন করে আন্দোলনের ডেফিনিশনটা কি সেটা আওয়ামী লীগ জানে।
আন্দোলন কিভাবে করতে হয় সেটা আওয়ামী লীগ জানে। আন্দোলন কিভাবে করেছে বাংলাদেশের জনগণ দেখেছে, আওয়ামী লীগ কিভাবে আন্দোলন করেছে। বিএনপিকে আওয়ামী লীগ থেকে শিখতে হবে। আমি মনে করি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যেটা বলেছেন আমি নেগেটিভলি নিচ্ছি না, সেটা হচ্ছে যে উনি রাজনৈতিক একটা দলের জেনারেল সেক্রেটারি বা ভারপ্রাপ্ত মহাসচিব, নেতা কর্মীদেরকে উজ্জীবিত করার জন্য, তাদের পৌরুষে আঘাত করার জন্য তিনি বলেছেন দুই একটা গাড়ি ভাঙচুর করলে হবে না। উনি কিন্তু বলেন না যে জ্বালাও পোড়াও। পলক ভাই যেটা অ্যাড করেছেন আরো কিছু বিশেষণ, ভাঙচুর করলে কোনো সমস্যা নেই, পোড়ালে সমস্যা আমি আছে। আসছি। রাজনৈতিক সংস্কৃতিতে বাংলাদেশে ভাঙচুর বাদে কোনো কিছু আছে? আপনারা 2006 সালের আপনারা সেটাকে দেখেন, মানে বৈধতা আপনি দিচ্ছেন। আমাকে একটু শেষ করতে দেন। 2006 সালে 28শে অক্টোবর আপনারা যা করেছেন, 1996 সালে আপনারা তত্ত্বাবধান, না আমি বলছি আপনারা যে আপনাদের দাবি আদায় কিভাবে করেছিলেন। জনগণ কখন এসছে? বাংলাদেশের জনগণ সহজে নামে না। বাংলাদেশের জনগণের চামড়া গন্ডারের মতো হয়ে গেছে। আমি আপনাকে বাস্তবতার কথাটা বলছি। যখন দেখে যে রাজপথ আপনার দখলে গেছে, তখন বাংলাদেশের মানুষ আন্ডা বাচ্চা শুদ্ধ, হাড়ি পাতিল ঘটি বদনা শুদ্ধা রাজপথে নামে। এটাই হলো বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি। আমি এটাকে সাপোর্ট করি না। আমি এই সংস্কৃতির পরিবর্তনের কথা বলি। আমি একটা জিনিস বলি যে মিউচুয়াল রেসপেক্ট, অনার এবং আন্ডারস্ট্যান্ডিং, এটা যদি থাকতো তাহলে ওই যে আপনারা যে কথাটা বললেন, আপনিও বলেছেন, শাহরিয়ার ভাই বলেছে, পলক ভাই বলেছে, কোন মন্ত্রণালয় চান? 55(2) অনুচ্ছেদ অনুযায়ী আপনার পঞ্চদশ সংশোধনীর পর বাংলাদেশে বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া নির্বাচনকালীন বলেন, সর্বদলীয় সরকার বলেন, এই সরকারের বাকি যারা মন্ত্রী হবে ছাগলের 3 নম্বর বাচ্চা ছাড়া কিছুই না। প্রজাতন্ত্রের সমস্ত কিছু মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রযোজ্য হইবে, প্রয়োগ হইবে। আপনি কোন সর্বদলীয় সরকারের কথা বলেন আপনারা? এবং আপনারা আমাদেরকে আমন্ত্রণ জানান, আমার নেত্রীকে আমন্ত্রণ জানান যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় নেন, কোনো কিছু নাই। সমস্ত কিছু একজন। আমি মিথ্যা কথা বলিনি। শাহরিয়ার ভাইয়ের সামনে আপনার সংবিধানটা আছে। আমি সংবিধান বিশেষজ্ঞ না, বিশ্লেষণ ব্যাখ্যা দিই না, মানে সাধারণ একজন রিডারের মতো আমি পড়ে যতটুকু বুঝেছি আমি সে কথাটাই বলেছি। আমার বাস্তবতার কথাটা আসেন। আপনি দেখেন, এই যে নির্বাচন কমিশনের কথা বললেন, সার্চ কমিটির কথা আপনারা বলেছেন। সার্চ কমিটি করার জন্য সার্চ কমিটি করতে হয়েছে, যে সার্চ কমিটিতে কারা যাবে। এই নির্বাচন কমিশন আপনার এখন সেনাবাহিনী চেয়েছে। কেন চেয়েছে? গত কদিন আগে আপনার পত্রিকায় একটা রিপোর্ট এসছে, 30টি জেলায় আপনার কি বলে আপনার ব্যালট পেপার পৌঁছানো যাবে না। তাহলে কি আপনি চাচ্ছেন না যে নির্বাচনে সেনাবাহিনী আসুক? পলক ভাই আমি একটু শেষ করি। আপনি কিভাবে নিশ্চিত হচ্ছেন যে বিএনপি নির্বাচনে আসবে না? আমি জানি না। কারণ নির্বাচনকালীন সময়ে তো সেনাবাহিনী চেয়েছে। পলক ভাই তাহলে আপনি কি চাচ্ছেন না বিএনপির পক্ষ থেকে যে সেনাবাহিনী একটু শেষ করতে দেন। নির্বাচন কমিশনের কাজ কি? নির্বাচন কমিশন যেটা চাইবে সরকার সেটা সহযোগিতা করবে। এর আগেও নির্বাচন কমিশন আপনার সেনাবাহিনী চেয়েছিল, সরকার থেকে আপনার নেগেটিভ অ্যাটিটিউড করা হয়েছে এবং পরবর্তীতে নির্বাচন কমিশন ওনাদের মুখ ঘুরিয়ে নিলেন, কথা ফিরিয়ে নিলেন। আমি বলছি কেন এখন নির্বাচন কমিশন সেনাবাহিনী চাচ্ছে? আমি যে কথাটা বলছিলাম যে 30 জেলায় আপনার ব্যালট পেপার পৌঁছানো যাবে না, অন্তত 40টি জেলায় নির্বাচন করানো যাবে না। পত্র পত্রিকায় রিপোর্ট এসছে গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে, 2টো গোয়েন্দা সংস্থার আপনার রিপোর্ট। এখন নির্বাচন কমিশন কি বলল? যে 10 দিনে নির্বাচন করব। কেন? যে সমস্ত ফোর্স কনসেন্ট্রেট করে একটা দলের যে অ্যাঙ্গুইশ সেটা ফুলফিল করার যে ম্যান্ডেট, যে অবস্থানটা এই নির্বাচন কমিশনের আছে। আপনি সার্চ কমিটি দিয়ে নির্বাচন কমিশনার বানিয়েছেন। আপনি নির্বাচন কমিশনারদের আইডেন্টিটি কি? নির্বাচন কমিশনাররা কি কাজ করেছেন? আপনারা অনেক উদাহরণ দিতে পারবেন। 5টি সিটি কর্পোরেশনের নির্বাচন হয়েছে, আপনার লোকাল গভর্নমেন্ট অনেক, আপনার পৌরসভার নির্বাচন হয়েছে, ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়েছে। এগুলো তো বিএনপির সময় হয়েছে। আপনাদের সময় বারবার আমরা বলি, চিটাগং সিটি কর্পোরেশন, ঢাকা সিটি কর্পোরেশন আপনার প্রয়াত মেয়র হানিফ সাহেব জিতেছিলেন, মহিউদ্দিন সাহেব জিতেছিলেন, এত বড় বড়। সে সময় তো বিএনপি নিয়ে কোনো কথা হয়নি, নির্বাচন নিয়ে কথা হয়নি। হয়েছে মাগুরা নিয়ে। এক মাগুরার কারণে আপনার কি হয়েছে? 173 দিন হরতাল হয়েছে, জ্বালাও পোড়া হয়েছে। শেষ পর্যন্ত কি হলো? আমাদের নেত্রী বাধ্য হলেন কি জন্য? আমরা যদি সামনে থাকি আপনার কি মনে হয় কতটুকু আশাবাদী যে সংলাপ সমঝোতা হবে কিনা? ইতিহাস আমরা সবাই জানি। হ্যাঁ, না আমি এই কথাগুলো কেন এসছে, আপনার যে সামনের দিকে তো এগিয়ে যেতে হবে। হ্যাঁ, সংবিধানের সমস্ত কিছু লেখা থাকে না, সংবিধানে সবকিছু লেখা থাকে না। ব্রিটেনের কোনো লিখিত কনস্টিটিউশন নেই।
আমি একটা কথা বলি, আপনারা উদাহরণ দেন যে ওরা যেভাবে আপনার সরকার আছে আমরাও তাই করি, নির্বাচন আমি একটু আপনি ব্রিটেনে যেতে তো আমাদের এখনো শত শত বছর না, না, বাকি। এখন কিন্তু আপাতত আপনারা বাংলাদেশেই উদাহরণটা থাকে বেশি দেন। না, বাংলাদেশে পলক থাকেন। ভাই, আমি শুধু জানতে চাচ্ছিলাম যে আমরা যে বিষয়গুলো নিয়ে আমরা এগিয়ে এসেছি তার বিষয়ে আপনাদের পক্ষ থেকে এগিয়ে আসার কোনো কি দৃষ্টান্ত আছে? আমি কি একটু কোনো কথা বলি? সম্ভাবনা আছে? আচ্ছা, ঠিক সেটা আছে, বলেন। আমি সে কথাটাই বলছি যে সংকটটা আপনারা তৈরি করেছেন। সেটেলড একটা ইস্যু ছিল তত্ত্বাবধায়ক সরকার। আজকে আমি বলেন 15th অ্যামেন্ডমেন্ট শুধু তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছেন সেটা না, 50টা আপনারা একজন দুজন তিনজন মাননীয় সংসদ সদস্য এখানে বসে আছেন, আপনাদের হাতে চুরিবাদে কিছুই নেই। কেন বলি? নির্বাচনকালীন সরকার কিংবা সর্বদলীয় সরকার বলে কোনো কিছু এখন আর এই সংবিধানের অস্তিত্বের কোথাও খুঁজে পাওয়া যাবে না। এখনো পর্যন্ত যে সরকারটা আছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে সরকারটা আছে সেটাই নির্বাচন করবে। আমি 15th অ্যামেন্ডমেন্টে শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে আমি সে কথা বলছি না। নির্বাচনকালীন সরকারে আগে বলা ছিল যে প্রধান উপদেষ্টা বা যিনি প্রধানমন্ত্রীর সমান ক্ষমতা তিনি 10 জন উপদেষ্টার কালেকটিভ যে রেসপন্সিবিলিটি তার মধ্য দিয়ে কিন্তু নির্বাচন পরিচালনা করবেন। এখন সেটা নাই। আপনারা কি করেছেন? অ্যামেন্ডমেন্ট করে 50টার উপরে আর্টিকেল এই কনস্টিটিউশনের আপনারা অ্যামেন্ডমেন্ট করেছেন যেগুলি আগামীতে কেউ পরিবর্তন করতে পারবে না। পৃথিবীর কোথাও আছে যে এনি পার্লামেন্ট ক্যান বাইন্ড ইটস সাকসেসর or it can be bound, any future parliament can be bound by its predecessor? এটা এই সংবিধানে হয়েছে। তাহলে আপনি আমাকে বলেন যে জনগণের আশা, সংবিধান কাদের জন্য? জনগণের জন্য। জনগণের আশা আকাঙ্ক্ষা যেটা সেটাকে ধারণ করেন, প্রতিফলন দেন। আমি তো মনে করি আপনি একটা রিপোর্টের কথা বলেছেন, নজির এসেছে যে 39 ভাগ বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, 30 থেকে 32 ভাগ না আচ্ছা ঠিক আছে, ভোট 30 থেকে 32 ভাগ বিএনপির পক্ষে এসছে, 22% আনডিসাইডেড। জাতীয় পার্টি জামাতের কমেছে কি বেড়েছে আমার কোনো এই নেই। আমি একটা জিনিস বলি, আমি পত্রিকাগুলোকে অনুরোধ করব আপনারা বেশি বেশি করে জরিপ দেন, বাংলাদেশ আওয়ামী লীগের পার্সেন্টেজটা বাড়িয়ে দেন, ওনারা তাহলে তত্ত্বাবধায়কে ফেরত আসবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা যাব আমাদের গণসংহতি পক্ষে আন্দোলনের সেটা আপনাদের কাছে গ্রহণযোগ্য না। আপনারা তখন অন্তত আল্লাহদে আটকানা হয়ে এই জন্যই তো আনোয়ার তত্ত্বাবধায়ক মন্দির দিতে সাহেব উপদেষ্টা হয়েছে। আমরা তো গ্রহণ করলাম, শুনলাম নাকি আনোয়ার মন্দির সাহেব উপদেষ্টা হয়েছে। ইত্তেফাক আসছে এই নিউজ, আপনাদের এই জরিপের নিউজ, তো আমরা তো দেখতেছি, গ্রহণ করছি তো আমরা। যে আমরা আলোচনায় যাব, আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক মিস্টার আরাফাত। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। যে আপনি আলোচনা নিশ্চয়ই দেখেছেন, যেটি বলা হয়েছে যে আসলে সরকারের পক্ষ থেকে বিরোধী দলকে বিভিন্ন মন্ত্রণালয় দেওয়া এটা কোনো মানে তৈরি করে না, কারণ সংবিধান অনুযায়ী সমস্ত ক্ষমতা আসলে প্রধানমন্ত্রীর হাতে। তো এই পর্যায়ে এসে কিভাবে এটা নির্বাচনকালী সরকার হবে যেখানে সব দল একটা সমতার জায়গা খুঁজে পাবে? আপনার প্রশ্নের গঠন এটা ভুল আছে। নির্বাচনকালীন সময়ে সরকারের মূল মন্ত্রণালয়গুলির দায়িত্ব নির্বাচন কমিশনের। প্রধানমন্ত্রী বা সরকার চাইলে অনেক কর্মকর্তাকে পরিবর্তন করতে পারবেন না, ট্রান্সফার করতে পারবেন না, চাকরি থেকে বাদ দিতে পারবেন না। আমাকে বলার সুযোগ দেন, আমি বলতাম। অসীম ভাই যেটা বলেছেন হাইলি মিসলিডিং। আমি যেটা মনে করি বাংলাদেশ সংবিধান যে ক্ষমতা দিয়েছে সেটা নির্বাচনকালীও খর্ব হয় না আসলে। না, এখানে নির্বাচন কমিশন সংবিধান বলে যে ক্ষমতা সেটা কোনো অবস্থাতে কাটতে পারে না। আমি একটু যদি সুযোগ, সংবিধানে যে প্রধানমন্ত্রী ক্ষমতা দেওয়া হচ্ছে আইনের ব্যাখ্যা আমি জেনেছি। আমি পরে আসবো মিস্টার আরাফাতের বক্তব্য। কোনটা প্রিভেল করবে সেটাই বড় বিষয়। মিস্টার আরাফাত প্লিজ। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি যেটা বলতে চাই, দেখুন, যখন আপনার বিএনপিও যদি এই সর্বদলীয় ক্যাবিনেটে আসে এবং সর্বদলীয় যখন সবগুলো দলের একটা প্রতিনিধিত্ব থাকবে, তখন কিন্তু এই ক্যাবিনেটটা একটা ওয়াচডগের মতো রোল প্লে করবে। মানে চাইলেই ক্ষমতা থাকলেই যে ক্ষমতাটাকে অপব্যবহার করে অনেক কিছু করা যাবে, বর্তমান বাস্তবতা এটা কিন্তু ঠিক না। এটা একটা। আর দ্বিতীয় জিনিসটা আমি যেটা মনে করি যে বাংলাদেশে কোনো পলিটিক্যাল পার্টি, সে বিএনপি হোক আওয়ামী লীগ হোক, কারো কিন্তু ইলেকশনের এগেন্স্টে ভিটো দেওয়ার কোনো রাইট নাই। যে আমি মনে করছি এখন আমি ইলেকশনে হেরে যেতে পারি, আমি ইলেকশনে যাবই না, ভিটো দিয়ে দিলাম, ইলেকশনে না দিয়ে অংশগ্রহণ না করে এটাকে ডিসক্রেডিট করার চেষ্টা করলাম। জিনিসটা যেটা হচ্ছে যে বাংলাদেশের জনগণ সেটা ডিসাইড করবে। একটা জিনিস আমার কাছে বোধগম্য না, অসীম ভাই একটু আগে বললেন যে কতগুলো জেলায় নাকি আপনার ব্যালট বাক্স নিতে পারবে না। গতকাল ফখরুল আলমগীর সাহেব বললেন যে নির্বাচনকে প্রতিহত করবেন তারা। এখন কথা হচ্ছে যে নির্বাচনকে তো জনগণ প্রত্যাখ্যান করতেই পারে, পোলিং বুথে না এসে, ভোট দিতে না এসে। প্রতিহত কেন করতে হবে? প্রতিহত করার তো গণতান্ত্রিক ভাষা নয়। ব্যালট বাক্স নিয়ে যেতে পারবে না কেন? আপনি ডিউ প্রসেস সবকিছু করতে থাকেন। বিএনপি যদি মনে করে বাংলাদেশের জনগণ এই ইলেকশনকে গ্রহণ করবে না, বিএনপি না আসলে, সেক্ষেত্রে জনগণই এটা প্রত্যাখ্যান করবে, কিন্তু এটা প্রতিহত করার দরকার নেই তো। এবং আমি মনে করি যে এই যে গণতান্ত্রিক রীতিনীতির বাইরে যে প্রতিহত করা, জ্বালাও পোড়াও করা, এটা তো মানে এটা ঠিক হচ্ছে না। এবং একটা সুন্দর সলিউশনে যাওয়ার সুযোগ ছিল। আজকে রাষ্ট্রপতির কাছে ওনারা গেছেন, রাষ্ট্রপতির কাছে যে কি লাভ হয়েছে?
ওনারা প্রধানমন্ত্রী দাওয়াত দিলেন, সেই দাওয়াত গ্রহণ করলেন না, ওনারা দিনের পর দিন হরতাল দিলেন, গাড়ি পোড়ালেন, সাধারণ মানুষকে পুড়িয়ে মারলেন। তো এইটা না করে ওনারা যদি প্রথম দাওয়াতটি গ্রহণ করতেন, এবং এখনো তো দাওয়াতের সুযোগ আছে, এখনো আলোচনা করার সুযোগ আছে, এখনো সর্বদলীয় ক্যাবিনেটে মিস্টার আরাফাত, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমরা যাব গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকি। আমরা দেখলাম আলোচনা নির্বাচন কেন্দ্রিক এবং আওয়ামী লীগ সমর্থিত মহাজোট এবং বিএনপি কিংবা 18 দলীয় জোটে আলোচনা বিভক্ত হয়ে গেছে। আপনি কিভাবে ঢুকবেন এই আলোচনায় মিস্টার সাকি? আপনি প্রশ্ন করেছেন সমাধান কোন পথে। আলোচনা থেকে কি সমাধান কোনো পথে পাওয়া গেল, মানে কিংবা গত কয়েক মাস ধরে আমরা কি কোনো সমাধানের জন্য কোনো প্রকৃত উদ্যোগ চেষ্টা দেখতে পেয়েছি? আমার মনে হয় বাংলাদেশের জনগণ যারা টেলিভিশনে কিংবা পত্রপত্রিকার মধ্যে দিয়ে এখন রাজনীতি দেখছেন, তারা প্রত্যেকে এটা বুঝতে পারছেন যে দুই পক্ষের মধ্যেই সমাধানের কোনো প্রকৃত উদ্যোগের চেষ্টা নেই। 22 বছর ধরে এই একই ধরনের সংকট আমরা দেখতে পাচ্ছি। নির্বাচন আসলেই নির্বাচন কার অধীনে হবে, নির্বাচনে জয়লাভ করার জন্য প্রত্যেকেই আগ্রহী, কাজেই লেভেল প্লেইং ফিল্ড হবে কিনা এই প্রশ্ন আসছে, এবং এই প্রশ্নকে নিয়ে একটা সংকট তৈরি হচ্ছে। এবং সমাধান কোন পথে হচ্ছে? সমাধান হচ্ছে যদি শক্তি প্রয়োগ করে বাধ্য করা যায়, তার মধ্যেই। কিন্তু 96 সালেও আমরা সেটা দেখেছি, 2006 সালেও সেটা দেখেছি, এবং তার পরিণতিতে অন্য কিছু আসতে পারে, এবং এখনো সেই রকম পরিস্থিতি আছে। শক্তি প্রয়োগ ছাড়া আপনার সমাধানের শুভবুদ্ধি কিংবা সদিচ্ছার ফলে সমাধান হয়েছে এই রকম কোনো দৃষ্টান্ত আমাদের দেশে নেই। এখন সরকার ক্ষমতায় আছে, সকলের অংশগ্রহণের ভিত্তিতে একটা নির্বাচন অনুষ্ঠান করাটা সরকারের দায়িত্ব। সরকার যদি এটা ব্যর্থ হয়, তাহলে তার পরিণতিতে যে অনিশ্চয়তা সৃষ্টি হবে এবং তার ফলে জনগণের যে দুর্ভোগ বাড়বে, এইটা আমরা একটা ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। আবার যদি সরকার একতরফা নির্বাচন শেষ পর্যন্ত করতে পারে, যেটা আওয়ামী লীগের নেতারা প্রায়ই বলছেন যে বিএনপি আন্দোলন করতে পারছে না, বিএনপির নেতা হয়তো বলেছেন যে আওয়ামী লীগের কাছ থেকে আন্দোলনের শিক্ষা নিতে হবে। তো এই সবের মধ্যে যদি সরকার শেষ পর্যন্ত একতরফা নির্বাচন করতে পারে, সেটাও কিন্তু বাংলাদেশের গণতন্ত্র বলে যাটুকু ন্যূনতম জিনিস আছে সেটারও একটা ভয়াবহ পরিণতি টানবে, সেটারও ইতি ঘটানোর মতো জায়গায় যাচ্ছে। কাজেই এই যে সামনে একটা জনগণের জন্য দুর্ভোগ এবং একটা বিপর্যয় আমরা দেখতে পাচ্ছি, এবং সংবিধানকে কেন্দ্র করে আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সংবিধানকে কাটাছেঁড়া ইত্যাদি তো আছেই, কিংবা সংবিধানের ব্যাখ্যা যেভাবে চলছে, এক মন্ত্রীদের পদত্যাগ নিয়ে আমরা যে সংবিধানের ব্যাখ্যা দেখলাম, তাতে আমি নিজে ব্যক্তিগতভাবে এবং আমাদের দল, আমরা বাংলাদেশের রাষ্ট্রের, কেননা সংবিধান হচ্ছে রাষ্ট্রের ভিত্তি, রাষ্ট্রটা যে একটা আছে এটা টিকে আছে কিসের ভিত্তিতে? সংবিধান তার প্রাণ ভ্রমরা, ওইটার যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্ব যদি হুমকির মুখে হয় তাহলে আমরা আশ্চর্য হব না। আমার বক্তব্যটা হচ্ছে, বাংলাদেশের জনগণ যারা অত্যন্ত পরিশ্রম করেন, এদেশের শ্রমিক, কৃষক, এদেশের 90-95% মানুষ তারা পরিশ্রম করে দেশের চাকা চালাচ্ছেন, সামান্য নিজের মজুরি, বেঁচে থাকার মজুরির জন্য গুলি খেয়ে রাস্তায় মরছেন। আজকে দেশের নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সবাই বাংলাদেশটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। বাংলাদেশের যদি কোনো ব্যর্থতা হয়, এটা কিন্তু আমাদের দেশের জনগণের জন্য না, আজকে যারা শাসক হিসেবে আছেন তারাই